যে বাংলাদেশের যাকে একসময় দরবেশ বাবা বলা হতো 2,00,000 কোটি টাকার সে বিভিন্ন ব্যাংক থেকে সরিয়ে নিয়েছে এবং এটি সে সিঙ্গাপুর সহ প্রায় 4টি কান্ট্রিতে তার এই টাকা সে সরিয়ে নিয়ে ফেলছে। মাহবুবে আলম স্যারকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন মাগুরা শাখার পক্ষ থেকে জনাব জামিনুর রহমান স্যার, হেড অফ ব্রাঞ্চ মাগুরা। স্যারকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। জি, ধন্যবাদ স্যারকে। এ পর্যায়ে আমাদের মাঝে প্রধান অতিথির ভাষণ মঞ্চে আসছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সম্মানিত এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হেড অফ যশোর, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট ইসলামী অর্থনীতিবিদ, দক্ষিণ পশ্চিমবঙ্গের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাংকার জনাব মাহবুবে আলম স্যার। স্যারকে তার প্রধান অতিথির ভাষণ রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। গ্রাহক আস্থায় ফিরবে দিন, দেশ গড়ায় অংশ নিন। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি মাগুরা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গ্রাহক সেবা মাস উপলক্ষে মিট দ্য জেন জেড অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার একান্ত প্রিয় সহকর্মী ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ জামিনুর রহমান, মঞ্চে উপবিষ্ট আজকের বিশেষ অতিথি অধ্যাপক আব্দুল সাত্তার, অধ্যক্ষ সরকারি মহিলা কলেজ মাগুরা, মঞ্চে আরেকজন মেহমান উপস্থিত ডক্টর মোহাম্মদ আলমগীর হোসেন বিশ্বাস, সহকারী অধ্যাপক শ্রীপুর ডিগ্রি কলেজ সরকারি ডিগ্রি কলেজ, এবং সামনে উপবিষ্ট যাদেরকে নিয়ে আজকের আয়োজন, প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি 1983 সালে তার যাত্রা শুরু করেছে। এদেশে অর্থনীতির যে বৈষম্যের কথা বলছে, কোরআনের একটি আয়াত আছে সূরা হাসর, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কালা ইয়াকুনু দাওলাতুন বাইনাল আগনিয়াই মিনকুম, সম্পদ যাতে তোমাদের মুষ্টিমেয় কিছু লোকের হাতে কুক্ষিগত না থাকে। আমরা জানি যে ইসলামী অর্থনীতিতে হলো পুঁজিবাদী অর্থনীতিতে কি হলো, মুষ্টিমেয় কিছু লোকের হাতে সম্পদ কুক্ষিগত হয়ে যায়, যেটা আমরা মাত্র দেখছি গত কয়েকদিন আগে, যে আমরা এমন কিছু দৃশ্য দেখেছি যে বাংলাদেশের যাকে একসময় দরবেশ বাবা বলা হতো তার যে পরিণতি কি এবং সে কি পরিমাণ অর্থ, এবং আমাদের ব্যাংক যারা কুক্ষিগত করে নিয়েছে, আপনারা জানেন শেয়া সালমের কথা। মানুষের প্রয়োজন কতটুকু প্রয়োজন, মানে এখন তো শোনা যাচ্ছে প্রায় 2,00,000 কোটি টাকার সে বিভিন্ন ব্যাংক থেকে সরিয়ে নিয়েছে এবং এটি সে সিঙ্গাপুর সহ প্রায় 4টি কান্ট্রিতে তার এই টাকা সে সরিয়ে নিয়ে ফেলছে। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য একটি সুখবর হল যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, যার আপনারা জানেন যে ওয়ার্ল্ড ওয়াইড যার পরিচিতি আছে, আশা করছি তিনি তার যেহেতু বাইরের সাথে তার ভালো গুড রিলেশন আছে, সেটাকে কাজে লাগিয়ে উনি হয়তো এর একটা অংশ ফিরিয়ে আনতে পারবেন। এবং আপনারা গত কয়েকদিন আগে পত্রিকা দেখেছেন প্রায় 30,000 কোটি টাকা আবার ইনজেক্ট করতেছে, অর্থাৎ ফান্ড চলে আসবে আশা করা যাচ্ছে। আমরা ইসলামী ব্যাংকের বিষয় যদি বলি, যে একটি সময় এই ব্যাংক আমাদের একটি স্লোগান ছিল, একদম আমাদের প্রথম স্লোগান যেটি কল্যাণমুখী ব্যাংকিং ধারার প্রবর্তক। ইসলামী ব্যাংক তার যাত্রা শুরু যখন করেছে তখন থেকে সিএসআর এর মাধ্যমে অনেক কর্মসূচি আমরা পালন করেছি। বিশেষ করে শিক্ষাবৃত্তির ক্ষেত্রে আমাদের সবচেয়ে এই দেশে আমরা এটাতে পাইওনিয়ার ছিলাম। আমাদের পরবর্তীতে অন্যান্য ব্যাংক এই খাতে এগিয়ে এসেছে, কিন্তু গত কয়েকটি বছর আমরা এইসব কাজ থেকে অনেকটা আমাদেরকে দূরে সরে রাখা হয়েছে। আপনারা জানেন যে বর্তমানে আমাদের গ্রাহক সংখ্যা প্রায় 2,35,00,000 গ্রাহক আছে ইসলামী ব্যাংকে, এবং এই ব্যাংকের সাথে আমাদের ডাইরেক্ট ইনডাইরেক্টলি প্রায় 8 কোটি লোক জড়িত। কারণ আপনি এই যে 2 কোটি গ্রাহকের প্রত্যেকটি পরিবারে যদি 4 জন করে ধরেন, এমনি 8 কোটি হয়ে যায়। ঠিক পাশাপাশি এদেশের অর্থনীতিতে ইসলামী ব্যাংকের যে ভূমিকা, যেটি ইসলামী ব্যাংক করেছে, যে আমাদের শিল্পায়ন থেকে শুরু করে বাংলাদেশের আমরা আমাদের একটি রুরাল, যেটি এই আজকে যে মেয়েটি যে গল্প বলছিলেন, এর পরিবারকে আমরা এই ধরনের অনেক পরিবারকে, যেটা আমাদের আরডিএস প্রকল্প আছে, যার মাধ্যমে প্রায় বাংলাদেশের যে 65,000 গ্রাম, সেখানে প্রায় 33,000 গ্রামে আমাদের ইতিমধ্যে আমাদের এই কর্মসূচি চলছে, এবং সেখানে প্রায় 17 লক্ষ গ্রাহক আমাদের আছে, যার প্রায় 95% হলো মহিলারা আমাদের এই বিনিয়োগ গ্রাহক হিসেবে আছে। প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা,
আপনারা জানেন যে ইসলামী ব্যাংক একটা সময় আমাদের এই দেশে, আমরা এদেশের সকল সেক্টরে ইসলামী ব্যাংক 1 নম্বর পজিশনে ছিল। এবং শুধু এই দেশের নয়, বর্তমান ওয়ার্ল্ড ব্যাংকিং এর যে র্যাঙ্কিং, সেখানে 1000 ব্যাংকের মধ্যে থেকে একটি ইসলামী ব্যাংক শুধু বাংলাদেশের একমাত্র ব্যাংক যেটি প্রতিনিধিত্ব করেছে। নট অনলি দ্যাট, আমরা জানি যে আমাদের পার্শ্ববর্তী ভারত আমাদের এত বড় দেশ, কিন্তু সেখানকার কোনো ব্যাংক ওই লিস্টের মধ্যে ছিল না। কিন্তু দুর্ভাগ্য যে আমাদেরকে গত কয়েকটি বছর আমাদেরকে যেভাবে যারা লুটতরাজ করেছে, তাদের এই কারণে হয়তো আমাদের ব্যাংক কিছুটা ক্ষতিগ্রস্ত হলো। আমরা আশা করছি এই ব্যাংক আবার ফিরে দাঁড়াবে। এই যে আজকে তোমাদের উপস্থিতি আমাদের কাছে মনে হয়েছে অনুপ্রেরণা আমাদেরকে যোগাচ্ছে, যে আমরা আশা করছি আমাদের গ্রাহকদের সাথে, আমাদের এই দেশের জনগণের সাথে, তরুণ সমাজ, বিশেষ করে তরুণ সমাজের সাথে আমাদের এই ব্রিজিং এর মাধ্যমে আমরা চাই এই দেশকে অর্থনৈতিকভাবে আবার এগিয়ে নিতে হবে। কারণ আপনারা জানেন যে আমাদের ফরেন রেমিটেন্সের কথা আমাদের একজন ভাই বলছিলেন, যে এটিও কিন্তু আমাদের এটা একটা টুলস হিসাবে এবার আন্দোলনের সমাজ কাজ করেছিল। আমরা বিশেষ করে আপনার শ্রীলঙ্কায় এই অবস্থাটি তৈরি করেছিল, সেখানকার যারা বাইরে আছে তারাও এই কাজটি করেছিল, যে সেখানে তারা যখন রেমিটেন্সটা বন্ধ করে দিয়েছিল, শ্রীলঙ্কা এক পর্যায়ে দেশ দেউলিয়া হতে বাধ্য হয়েছিল। আমরা গত 1 মাসের রিপোর্টে যদি দেখছি যে আগের বছরের তুলনায় 1 মাসে আবার ফরেন রেমিটেন্স অনেক বেশি বেড়ে গিয়েছে। এবং সেক্ষেত্রে ইসলামী ব্যাংকের এককভাবে প্রায় 30% রেমিটেন্স ইসলামী ব্যাংকের মাধ্যমে আসে। সুতরাং আমরা আশা করি আপনারা আমাদের সাথে, আমরা এই দেশে কর্মসংস্থানের ক্ষেত্রে বিশেষ করে আমরা যেহেতু ইন্ডাস্ট্রিয়াল, যদি আমাদের দেশে যদি কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করতে না পারি, তাহলে আমাদের যে লক্ষ লক্ষ তরুণরা যে পড়াশোনা শেষ করে তারা কোথায় কি করবে? এজন্য আমাদের আসলে উচিত যে আমরা চাকরি খোঁজা নয়, বরং আমি যাতে চাকরি দিতে পারি। আমি ব্যক্তিগতভাবে প্রায় এখানে 31 বছর ইসলামী ব্যাংকে চাকরি করি, এর মধ্যে আমি প্রায় 8টি ব্রাঞ্চে শাখা প্রধান আমিও ছিলাম। তো আমাদের একটি টার্গেট সবসময় থাকে যে ইসলামী ব্যাংক, আমরা চাই যে এই দেশের কর্মসংস্থানে যদি যত বেশি ব্যবস্থা করতে পারি। আপনারা জানেন যে আমরা এখন যে বাংলাদেশের যে মেইন যে সেক্টর একটি হলো আরএমজি। এই যে গার্মেন্টসে একটা সময় কোনো ব্যাংক ভয়ে ফাইন্যান্স করতে চায়নি, যে এটার যেহেতু, কিন্তু প্রথম ইসলামী ব্যাংকে সবচেয়ে এগিয়ে এসেছিল। এবং এক্ষেত্রে আপনারা জানেন যে আমাদের এই যে টেক্সটাইল সহ প্রায় 40% ফাইন্যান্স এখনো ইসলামী ব্যাংকের মাধ্যমে হচ্ছে। যার কারণে আমাদের যে ব্যবস্থাটি, এটি যদি আমরা এই ব্যাংকটাকে যদি সুস্থভাবে আমরা এগিয়ে যেতে পারি, তাহলে ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশ আমরা নতুনভাবে আমরা ভূমিকা রাখতে পারবো। আমি আশা করি আমাদের আজকের উপস্থিতি তরুণ সমাজ, আপনারা যেভাবে এসেছেন, আমরা আগামীতে আপনারা এই দেশগুলোর কাজে আপনারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন। আমি আমাদের মাদ্রাসা শাখাকে ধন্যবাদ জানাই, বিশেষ করে আজকে আমাদের বিশেষ অতিথি মহোদয় এবং আমাদের যে দুজন বক্তব্য রেখেছেন তরুণদের মধ্য থেকে, আমি সবাইকে আবারও অভিনন্দন এবং ইসলামী মুখের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।